পেজ অপটিমাইজেশন পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা দেখছিলাম যে ডোমেইন হোস্টিং আইডিয়া, সি প্যানেল, হ্যাঁ, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এরপর হচ্ছে কিভাবে থিম ইনস্টল করে এবং এর সাথে পারমালিঙ্ক কিভাবে সেট আপ করে। এবং অন পেজ অপটিমাইজেশন পার্ট 2 তে আমরা কিছু প্লাগইন নিয়ে কাজ করছিলাম, যেমন অ্যাক্টিভ আর্গিসমিথ, হ্যাঁ, এরপরে হচ্ছে জেটপ্যাক ছিল, ক্লাসিক এডিটর, এইগুলো নিয়ে আমরা দুটা ক্লাস করছিলাম। এবং এর সাথে কিভাবে আমাদের থিমগুলোকে অ্যাক্টিভ করতে হয় এবং থিমগুলোকে আনইনস্টল করতে হয় বা পার্মানেন্টলি ডিলিট করতে হয়, হ্যাঁ। এর সাথে কিভাবে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে পেজ মেনু ক্রিয়েট করতে হয়, পেজ মেনুর সাথে আমরা কিভাবে সেট আপ ড্রপ ডাউন মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, এই কাজগুলো দেখছিলাম। সো আমরা আজকে কাজ দেখবো যেটা, সেটা হচ্ছে আমরা ইওস্ট এসইও প্লাগইন নিয়ে কাজ করব বা অন পেজের পোস্ট গুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো ইওস্ট এসইও হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশনের জন্য একটা প্লাগইন। তো আমরা আমাদের ফার্স্টে যে ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, এইটা ওয়েবসাইটে যাব আমরা। আমরা এখান থেকে যে সিটিজি এসইও ডট ভিশনারি টেকনোলজি এই সাবডোমেইন নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা জানি যে কোনো কিছু প্লাগইন সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ওয়েবসাইটটার লগ ইন করতে হবে বা ড্যাশবোর্ডে যাইতে হবে। সো লগ ইন করার জন্য বা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদেরকে সাইটের শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছিলাম, যে ইউজার নেম দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম, বা যে কোনো সাইটের সাইটের ড্যাশবোর্ডে যাইতে গিয়ে আমাকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা যদি অ্যাডমিন দিয়ে থাকি অ্যাডমিন হবে, আদারওয়াইজ যে ইউজার নেম দিবেন সেই ইউজার নেমটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা লগ ইন। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। তো আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা প্লাগইন সেকশন পাবো। আমরা জানি যে কোনো কিছু প্লাগইন ইনস্টল করার জন্য আমরা কি করব, নতুন প্লাগইন অ্যাড নিউ। আর ইনস্টল প্লাগইন এ সাধারণত আমরা দেখতে পারবো যে প্লাগইন গুলো বর্তমানে ইনস্টল করা আছে। সো আমরা ইনস্টল করব, এই জন্য অ্যাড নিউ। তো অ্যাড নিউ এ গিয়ে আমরা ইনস্টল করব ইয়োস্ট ইওস্ট এসইও। এসইও, আচ্ছা, ইয়োস্ট। রাইট। সো আমরা ইওস্ট এসইও লিখে সার্চ করলে এখানে আপনি দেখতে পাবেন ইওস্ট এসইও, হ্যাঁ। যেমন এখান থেকে র্যাঙ্ক মার্ট এসইও আছে, এটাও বেশ পপুলার। তবে এর চাইতে মোস্ট পপুলার হচ্ছে ইওস্ট এসইও। এর আগে আরেকটা প্লাগইন ছিল অল ইন ওয়ান এসইও প্যাক। এই যে অল ইন ওয়ান এসইও প্যাকটাও পপুলার ছিল, বাট এখন ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ইওস্ট এসইও। তো ইওস্ট এসইও প্লাগইনটা আবার প্রিমিয়াম আছে এবং ফ্রি আছে। আমরা ফ্রিটা নিয়েই কাজ করব। আমরা প্রথমে কি করব, এটার জন্য ইনস্টল নাও, ওকে, ইনস্টল। এখানে দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন ইনস্টল, 5 মিলিয়নেরও বেশি ইউজ হচ্ছে এই ইওস তে। তো আমরা ইনস্টল নাও ক্লিক দিচ্ছি, আমাদের গিয়ার আইকন ঘুরতেছে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ। তো এর আগে আমরা একটা দেখে আসি যে নতুন পোস্ট, আমরা জানি যে নতুন কোনো পোস্ট দিব, পোস্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, পোস্ট সেকশন থেকে আমরা যদি নিউ এতে যাই, আমাদের ওয়েবসাইটে নতুন কোনো পোস্ট দেওয়ার জন্য নিউ পোস্টে গেলে আমরা পোস্ট দেওয়ার অপশন পাবো। তো আমরা এখান থেকে দেখি যে নিউ পোস্টে আসছি, হ্যাঁ। আমরা নিউ পোস্টে আসার পরে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে একটা টাইটেল, অর্থাৎ এই পোস্টটার জন্য যে টাইটেল দিব বা হেডিং এটা, আর এখান থেকে পোস্টের বডি, জাস্ট এতটুকুই। এখানে আর কোনো ফাংশন আমাদের নাই, হ্যাঁ। তো আমরা যদি এখন নতুন একটা ইওস্ট এসইও প্লাগইনটাকে ইনস্টল করে নিই, আমরা দেখতে পারবো যে ইওস্ট এসইও দেওয়ার কারণে প্রতিটা পোস্টের নিচে কিছু ফাংশন আমাদের পরিবর্তন হয়ে আসবে। তো আমরা একটু দেখে আসি যে ইওস্ট এসইও প্লাগইনটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে এখন অ্যাক্টিভ করে নিব, এই যে এখান থেকে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করার পরে আমরা যদি এখন আবার রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখতে পারবো যে এই পোস্টটাতে একটু আগে আমরা দেখে আসলাম যে শুধুমাত্র টাইটেল ছিল আর এখান থেকে পোস্টের বডিটা ছিল, বাট নিচের অংশগুলো ব্ল্যাঙ্ক, আর কোনো অপশন নাই। এই পেজটাই যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবো যে ইওস্ট এসইও সেট আপ করার কারণে আমাদের অনেক ফাংশন পরিবর্তন হয়ে গেছে। এই যে হ্যাঁ, দেখেন যে এখান থেকে আমাদের টাইটেল, এই যে মেইন বডি, হ্যাঁ, এই টাইটেল। যে
এখান থেকে ইওস্টেসিওর এসইও রিডাবিলিটি, হ্যাঁ, এখান থেকে ফাংশন গুলো আমাদের পরিবর্তন হয়ে আসছে, দেখেন অনেক ফাংশন। তো এগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতেছি। তো ইওস্টেসিওটা আমরা সেট আপ করার পরে আমরা যদি আবার প্লাগিং সেকশনে যাই, দেখেন এখান থেকে নিচে এসইও নামে একটা ফাংশন হয়েছে। তো এসইও নামে আগে একটা ফাংশন, যে এটা আগে ছিল না, এটা ইওস্টেসিও দেওয়ার কারণে এইটার অপশনটা আসছে। আর আমরা যদি এখান থেকে পোস্ট থেকে অল পোস্টে যাই, অল পোস্ট মানে হচ্ছে বর্তমানে আমাদের যত পোস্ট দেওয়া থাকবে, এখন বর্তমানে তেমন কোনো পোস্ট নাই আমাদের। হ্যাঁ, আমরা যদি যে পোস্ট গুলো দিব এখান থেকে আমাদের একটা সিগন্যাল আসবে, যে এসইওর সিগন্যাল। এই যে এখান থেকে আমাদেরকে গ্রিন কালার নিয়ে আসতে হবে, আপনাদের হয়তো বা রেড কালার থাকবে, রেড কালারটা হচ্ছে মানে খুব বাজে মানের পোস্ট। আর মিডিয়াম হচ্ছে ইয়েলো কালার হবে। আর আপনাকে ওয়েল অপটিমাইজ করে এইটাকে গ্রিন সিগন্যালে নিয়ে আসতে হবে। সো আমরা একটু দেখি যে ফার্স্ট অফ অল আমরা একটু ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করি, যে ইয়োস্ট এসইও প্লাগিং এর ড্যাশবোর্ড। সো আমরা এসইও তে যাই, এসইও তে যাওয়ার পরে আমরা জেনারেল সেটিংস, আমরা একটু জেনারেলে যাব। হ্যাঁ, আমরা এখান থেকে জেনারেল, সো জেনারেলে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে জেনারেল সেটিংস এর মধ্যে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এসে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটের যদি কোনো প্রবলেম থেকে থাকে এখানে আপনাকে নোটিফাই করবে বা নোটিশ করবে, যে বর্তমানে আমাদের কোনো প্রবলেম নাই, উই কুড নট ডিটেক্টেড নো হ্যাঁ ইয়োর প্রবলেম, যে এখান থেকে আমাদের কোনো সিরিয়াস প্রবলেম নাই আপাতত ওয়েবসাইটের জন্য। আর যেহেতু আমাদের ওয়েবসাইটটা নতুন, তো প্রবলেম না থাকারই কথা। হ্যাঁ, ড্যাশবোর্ড, ফিচার, ফিচার থেকে আমাদের এসইও অ্যানালাইসিস, এরপর হচ্ছে আমাদের রিডেবিলিটি অ্যানালাইসিস, হ্যাঁ, এইগুলো এক্সএমএল সাইট ম্যাপ। আর আমরা যখন একটা ওয়েবসাইটে ইওস্টেসিও প্লাগইন ইনস্টল করব, সেই সাইটটার জন্য এক্সএমএল সাইট ম্যাপ এবং রোবট টেক্সট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এই যে ধরেন আমরা এসইও ভিশনারি টেকনোলজির জন্য এটা ইনস্টল করলাম, ইনস্টল করলে এই সাইটটার সাইট ম্যাপ বা রোবট টেক্সট কিন্তু শুরুতে আমাদের ক্রিয়েট থাকবে না। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখি, এখান থেকে এই সাইটটার জন্য কোনো সাইট ম্যাপ বা রোবট টেক্সট ছিল না, এটা আমরা একটু আগে চেক করা দরকার ছিল। বাট যখনই আমরা এটা ইওস্টেসিও প্লাগইন করব, এটা অটোমেটিকলি জেনারেট করে দেয় রোবট টেক্সট এবং সেই সাইটের জন্য সাইট ম্যাপ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমাদেরকে আর ভিন্নভাবে ক্রিয়েট করার দরকার হয় না বা প্রয়োজন পড়ে না। তো এখান থেকে এগুলো অনই থাকবে, আপনি যদি আবার এগুলোকে অফ করে দেন তাহলে কিন্তু সাইট ম্যাপ শো করবে না। তো এখান থেকে ডিফল্ট যেটা আছে আমাদের এসইও অ্যানালাইসিস অন অন থাকবে, রিডেবিলিটি অ্যানালাইসিস অন থাকবে, কারণ রিডেবিলিটি অ্যানালাইসিস যদি আমরা অফ করে দেই তাহলে আপনি যখন নতুন একটা পোস্ট দিবেন, আমরা যেমন এই যে এখান থেকে পোস্ট অপশনে গেছিলাম, পোস্ট অপশনে গিয়ে সেই পোস্টের রিডেবিলিটি দেখতে পারবেন যে আপনার সেই কন্টেন্টের রিডেবিলিটি কেমন। সো এই রিডেবিলিটি গুলো তখন শো করবে না আপনি যদি অফ করে রাখেন। সো এটা অবশ্যই অন করে থাকবে। এরপরে হচ্ছে টেক্সট লিঙ্ক, সাইট ম্যাপ, অ্যাডমিন বার চাইলে আপনি অফ করে রাখতে পারেন, এটা আপনার কাজ করবে এক ধরনের রোবট টেক্সটের। যে রোবট টেক্সটের কাজ কি, আপনি কোন সাইটের পারমিশন দিচ্ছেন কোনটার পারমিশন দিবেন না। তো অ্যাডমিন বার হচ্ছে আমি যখন সাইটটাকে লগ ইন করলাম, সাইটের শেষে গিয়ে এই যে ডাব্লিউপি অ্যাডমিন লিখে একটা ইউআরএল ক্রিয়েট করলাম, ওই ইউআরএলটা যাতে গুগলে শো না হয় এই জন্য এটাকে অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এখান থেকে জেনারেলের ফিচার, ফিচার পরে এখান থেকে আমাদের এগুলো কোনো প্রয়োজন হবে না, এগুলো আমাদের ওয়েব মাস্টারে কিছু কাজ আসবে, ওয়েব মাস্টারের কাজটা আমরা এখান থেকেও করতে পারি। আমাদের ওয়েব মাস্টারের কাজ কি জানেন, যে ওয়েব মাস্টারের কাজ হচ্ছে, এখন তো আর বর্তমানে ওয়েব মাস্টার নাম নেই, ওয়েব মাস্টারের নাম পরিবর্তন হয়ে গেছে গুগল সার্চ কনসোল। এই যে এখান থেকে আমাকে দেখাচ্ছে যে গুগল সার্চ কনসোল। আমার ওয়েবসাইটটা যখন নতুন ক্রিয়েট করব, এই সাইটটার ধরেন আমার অন পেজ রেডি হবে, আমার পোস্টগুলো রেডি হবে, আমার সাইটের ডিজাইনগুলো রেডি হবে। হ্যাঁ, এই রেডি হওয়ার পরে আমার সাইটটাকে গুগলে ইন্ডেক্স করে দিতে হবে। ইন্ডেক্স করা মানে আপনার সাইটের তথ্যগুলো গুগলের কাছে জমা রাখা, বা গুগলের সার্ভারে বা সার্চ ইঞ্জিনে এটা জমা থাকবে। আর গুগলের সার্চ ইঞ্জিনে যদি আপনার তথ্যগুলো জমা থাকে তখনই আপনার সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটে ইউআরএল গুলো শো করবে, বা ভিজিটররা আপনার ওয়েবসাইট ভিজিটর করার পারমিশন পাবে।
এই জন্য প্রথম অবস্থায় সাইটটাকে ইন্ডেক্স করে দিতে হয়। আর ইন্ডেক্স করার পরে থেকে আমরা যত কন্টেন্ট নতুন নতুন পোস্ট করব অটোমেটিকলি গুগলে ইন্ডেক্স হয়ে যায়। আর যদি কোনো কারণে ইন্ডেক্স না হয়, তো এর জন্য আপনাকে ম্যানুয়ালি ইন্ডেক্স করে দিতে হবে। তো এখান থেকে যেমন বিং, হ্যাঁ, যে গুগল, শুধুমাত্র গুগল না, গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, ইন্ডেক্স আছে, হ্যাঁ। তো এটা গুগল সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে ইন্ডেক্স করে দিলেই এটা আদার সার্চ ইঞ্জিনেও অটোমেটিকলি ইন্ডেক্স হয়ে যায়। আদারওয়াইজ ম্যানুয়ালিও করে দেওয়া যায়। তো এখানে আপনাকে সেই কোডটা দিতে হবে। আপনি চাইলে এই যে সার্চ কনসোল আছে, গুগল সার্চ কনসোল থেকেও আপনি এটাকে ইন্ডেক্স করাইতে পারেন। এই যে ওয়েব মাস্টার টুল, এখান থেকে সার্চ কনসোল আসছে, অথবা আপনি এখান থেকে লিখে সার্চ করেন যে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যদি আসেন, গুগল সার্চ কনসোল টুল, এটা হচ্ছে গুগলেরই নিজস্ব একটা প্রোডাক্ট। গুগল ওয়েব মাস্টার যে ছিল বা এখন গুগল সার্চ কনসোল হয়ে গেছে, হ্যাঁ। এটা গুগলের প্রোডাক্ট। তো প্রথম অবস্থায় আপনার সাইটটা এখানে ইন্ডেক্স করাইতে হয়। তো ইন্ডেক্স করানোর জন্য আপনাকে স্টার্ট নাও, আপনাকে একটা আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অবশ্য অ্যাকাউন্ট করা আছে বিথায় কিন্তু আমি ডিরেক্টলি এখানে লগ ইন অবস্থায় আসলাম। আদারওয়াইজ আপনাকে লগ ইন করতে হতো। তবে আমাদের গুগল সার্চ কনসোলের জন্য আলাদা ক্লাস আছে, গুগল ওয়েব মাস্টারের ক্লাস আছে, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স এর ক্লাস আছে, তখন আরো ডিটেলস বুঝবেন। তো আপনি যখন গুগল এই যে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল লিখে যদি আমরা সার্চ করি, হ্যাঁ, আপনাকে প্রথম অবস্থায় এই যে এভাবে আসবে। এখান থেকে স্টার্ট নাও ক্লিক দিলে আপনার জিমেইল দিয়ে লগ ইন করতে বলবে। আপনি আপনার কোন মেইলটা দিয়ে লগ ইন করবেন। তো আমরা এক্সাম্পল ধরে নিচ্ছি যে এসইও সিআইটি, এটা দিয়ে আমরা লগ ইন করবো, হ্যাঁ, বা এটা দিয়ে আমরা সাইটটাকে ইন্ডেক্স করব। দেখেন লগ ইন করে নেন। লগ ইন করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে যে আপডেট নাও, এখন না, আচ্ছা আমরা স্কিপ করে যাই। এই অপশনটা আসবে গুগল সার্চ কনসোল। আমরা এটাতে যেমন দেখলাম নতুন অবস্থায় আপনার এরকম আসবে। আর আপনি একই জিমেইল দিয়ে বা একই সার্চ কনসোল দিয়ে আপনি 10টা পর্যন্ত ইন্ডেক্স করাতে পারবেন। একই মেইল দিয়ে 10টা নতুন নতুন ওয়েবসাইট ইন্ডেক্স করাতে পারবেন। তো ধরেন আমরা এই মেইল দিয়ে আসলাম নতুন, আর আমরা যে একটু আগে আসলাম, আমি অবশ্য লগ ইন অবস্থায় আছি। সো এখানে আমরা দেখেন কয়েকটা সাইট আমার হয়তো এখান থেকে ইন্ডেক্স করানো আছে, এভাবে লিস্ট আকারে আছে। আর এই যে অ্যাড প্রপার্টিস, নতুন ভাবে অ্যাড করতে পারবেন, এই যে এই অপশনটাই আসবে আমরা যেটা দেখে আসলাম। আর এই মেইল থেকে যদি আমি আরো অ্যাড করতে চাই, এই একই ফিচারটাই আসবে। সো আমি যে কোনো একটাতে যেতে পারি। সো আমরা যদি এই সাইট, এই পেজটাতে আসলাম, তো আচ্ছা স্যার, ইন্ডেক্স এখানে কি, করানোর জন্য, এক্সকিউজ মি, বুঝি নাই। মেইল কি একটা, যদি একটা মেইলে মনে করেন দু তিনটা কি সাইট করা হ্যাঁ, যাবে 10টা করা গুগল যাবে। কনসোলে? 10টা করা যাবে। আচ্ছা, আচ্ছা, তো থ্যাংক এখান থেকে আসার পরে আপনি এই যে ইউআরএল প্রিফিক্স যেটা আছে, এই অপশনটা ইউজ করবেন। তবে আপনার যদি ডোমেইনটা এইচটিটিপিএস মোডে থাকে বা এইচটিটিপি ডাব্লিউ ডাব্লিউ থাকে, আপনাকে এইচটিটিপি ডাব্লিউ ডাব্লিউ দিতে হবে। আর আপনার ওয়েবসাইটটা যদি নন ডাব্লিউ ডাব্লিউ দিয়ে ইনস্টল করা থাকে, তাহলে আপনি নন ডাব্লিউ ডাব্লিউ দিয়ে ইউজ করবেন এখানে। তো দেখি আমাদের ওয়েবসাইটটা এই যে এখান থেকে কোন মোডে আছে। এই যে এসইও ভিশনারি টেকনোলজি, আমরা যদি এত দূর কপি করে নিয়ে আসি, এইচটিটিপিএস আছে আমাদের, হয়তো বা ডাব্লিউ ডাব্লিউ নেই। তো জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি আজকে ইনস্টল করব না, জাস্ট শুধু প্রসেস দেখে দিচ্ছি। এরপরে ক্লাসে যখন ইনস্টল করার প্রয়োজন হবে তখন আমরা দেখাই দিব, হ্যাঁ। তো এখান থেকে এসে ওই যে ওয়েবসাইটটা বসাই দিবেন। ওয়েবসাইট বসানোর পরে এখান থেকে কন্টিনিউ অপশন পাবেন, হ্যাঁ, কন্টিনিউ এ ক্লিক দেন। কন্টিনিউ এ ক্লিক দেওয়ার পরে ওনারশিপ ভেরিফিকেশন, এই যে এই সাইটের যে আপনি আসলে অ্যাডমিন, গুগল এটা আপনার থেকে ভেরিফিকেশন করে নিবে। তো এটা ভেরিফিকেশন করার জন্য এই যে আমরা যদি এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তো এখান থেকে আপনি চাইলে এই এইচটিএমএল ডাউনলোড, এই ফাইলটা ডাউনলোড করে আপনি আপনার সি প্যানেলে গিয়ে আপনার পাবলিক ডট এইচটিএমএল এও এটা রেখে দিতে পারেন। তবে আমরা এত কষ্ট করতে যাব না। টোটালি আমরা এখান থেকে যে এইচটিএমএল ট্যাগ আছে, দেখেন এই যে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ থেকে ক্লিক করেন। এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে যাবেন। এখান থেকে আপনাকে বলছে copy the meta below and paste into your site homepage. You should go to the header section before and first body.
আপনি চাইলে এখান থেকে এই কোডটা, এই যে এই কোডটাকে কপি করে নিয়ে গিয়ে আপনার সাইটের যে ড্যাশবোর্ড ছিল, এই সাইটের ড্যাশবোর্ড, এই যে অথবা এই যে এখান থেকে গুগল ভেরিফিকেশন কোড, এখানে জাস্ট এই কোডটা বসায় দিয়ে আপনি এখান থেকে সেভ দিয়ে দিয়ে এখান থেকে যদি এই যে এখানে ভেরিফাই নাও ক্লিক দেন, এখানে একটা গ্রিন সিগন্যাল আসবে, দেখাবে যে আপনার ওয়েবসাইটটা গুগলের সাথে কানেক্ট হয়ে গেছে বা ভেরিফাই হয়ে গেছে। এইভাবেও আমরা এখান থেকেও করে দিতে পারি। আর এটা আরো ভিন্নভাবে করা যায়, সেটা আমরা এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্য থেকে থিমস এডিটর থেকে করব। এগুলো আমি পরে দেখাবো, হ্যাঁ, যে এটা হচ্ছে যখন আমাদের সার্চ কনসোলের ক্লাস থাকবে তখন এটা দেখাই দিব। তো আপনি এইভাবে ইন্ডেক্স করানোর জন্য এখান থেকে সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে ওয়েবমাস্টারের এখানে ফাংশন। ওয়েবমাস্টারের ফাংশনের পরে আমরা এখান থেকে দেখি সার্চ অ্যাপিয়ার, আমি সেভ দিলাম না যেহেতু আমি এটা আসলে ক্রিয়েটও করব না। আমরা এখান থেকে সার্চ অ্যাপিয়ারেন্সে কি কি ফাংশন আছে আমরা একটু দেখি। সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রথমেই জেনারেলের মধ্যে আমাদের সাইট সেপারেটর, এখান থেকে হোম পেজের টাইটেল এবং ডেসক্রিপশন, এখান থেকে হোম পেজ, এরপর হচ্ছে ডেসক্রিপশন। তো এখান থেকে শুধুমাত্র সাইটের টাইটেল রেখে দিতে পারেন। আর আমরা জানি আমাদের ওয়েবসাইটের জন্য মেইন যে ডট কম পর্যন্ত ওয়েবসাইট সেটা হচ্ছে হোম পেজ। এই যে আমরা যদি এখানে ওয়েবসাইটটা দেখি, এত দূর পর্যন্ত যে মেইন ওয়েবসাইট, এটার জন্য যে টাইটেল ডেসক্রিপশন আছে, এখনো তো আমরা কিছু বসাই নাই, তাই না? ধরে নিলাম এতটুকু টাইটেল, এটা হচ্ছে মেইন সাইটের টাইটেল, আর এটার জন্য একটা ডেসক্রিপশন থাকবে। আর এরপরে বাকি যে পেজগুলো থাকবে, বাকি যে কন্টেন্ট থাকবে, প্রতিটা পেজের জন্য, প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা আলাদা ভাবে টাইটেল ডেসক্রিপশন লিখতে হয়। এদেরকে বলা হয় মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। আর মেইন হোম পেজের জন্য মেইন হোম পেজের টাইটেল ডেসক্রিপশনটা বসাই দিতে হবে। সো এটার জন্য আমাকে এখান থেকে বসাই দিতে হবে, এই যে এখান থেকে টাইটেল, এই যে মেটা ডেসক্রিপশন, এটা হোম পেজের ডেসক্রিপশন, এখান থেকে বসে দিতে হবে। আর এখান থেকে আমরা টাইটেল সেপারেটর, সেপারেটর হচ্ছে যে আমরা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের এই যে যেমন হাইফেন দিয়ে আছে, ডট আছে, স্টার আছে, হ্যাঁ, এই যে এই ধরনের আইকন গুলো দেখা যায়, এদেরকে বলা হয় সেপারেটর। তো এটা এখন আপনাকে কিভাবে শো করবে অন্যান্য পেজে গিয়ে, আমরা যদি কন্টেন্ট টাইপেও যাই, কন্টেন্ট টাইপ এখান থেকে জেনারেলে আপনি সাধারণত এই সেপারেটর উঠে দিবে। সেপারেটর কি আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, ধরেন আমি গুগলে গিয়ে লিখে সার্চ করলাম যে মেক মানি অনলাইন, ঠিক আছে? তো মেক মানি অনলাইন লিখে সার্চ করলাম। মেক মানি অনলাইন লিখে সার্চ করার ফলে এখান থেকে দেখেন যে আপনার এই যে যেমন এখানে যে 40 ইজি ওয়েজ টু মেক মানি কুইকলি, এরপরে একটা মাঝখানে হাইফেন দেয়া আছে, হ্যাঁ, যে এই যে তারপরের আবার কন্টেন্ট গুলো শো করতেছে। তো আবার আমরা যদি আরো নিচের দিকে কিছু কন্টেন্ট দেখি, যেমন এটাতে দেখেন, হ্যাঁ, এটাতে দেখেন যে হাউ টু আর্ন মানি অনলাইন, এরপরে এই যে এই চিহ্নটা দেখাচ্ছে, এরপরে আবার মাঝখানেও আছে। আবার এটা নিচেরটা যদি আমরা দেখি, এটাতে 2021-এ পরে একটা দাড়ির মতো আছে। এইগুলোকে সাধারণত সেপারেটর বলা হয়। তো আমি যখন আমার ইয়োস্ট এসইও তে এটা সেট আপ করে রাখবো যে আমি কেমন স্টাইল চাচ্ছি আমার পোস্টে দেখানোর জন্য, আমি কি আসলে এই যে ছোট্ট এই টান এটা দেখাচ্ছি, না আমি আসলে ক্লোন এরকম দেখাবো, না আমি আসলে এই দাড়িটা দেখাবো, আপনি এখান থেকে ক্লিক দিলে, যেটাতে ক্লিক দিয়ে রাখবেন আপনার পোস্টের পরে সেইভাবে এই চিহ্ন করে দেখানো শুরু করবে। যেমন এখানে সাইট টাইটেল কি দেখাবে, যে প্রথমে হয়তো সাইটের টাইটেল মানে আপনার মেইন হোম পেজের টাইটেল, এরপরে পেজের নাম দেখাবে, এরপরে দেখাচ্ছে সেপারেটর, মানে মানে আগে প্রথম দেখাবে পেজের নাম, পেজের টাইটেল, এরপরে হচ্ছে পেজে সরি হোম পেজের টাইটেল, এরপরে হচ্ছে পেজের নাম, তারপরে এই চিহ্নটা আসবে, এরপরে হচ্ছে ট্যাগ লাইন মানে কোনো কিওয়ার্ড আসতে পারে। তাহলে হোম পেজের জন্য আমি এত কিছু সেপারেটর চাচ্ছি না, আমি শুধু ট্যাগ লাইনও উঠাই দিব, আমার হোম পেজের সেপারেটরও দরকার নাই, পেজের নামও দরকার নেই, আমার শুধু সাইট টাইটেলটাই দরকার হোম পেজের জন্য। সো শুধু সাইট টাইটেল রেখে দিতে পারেন। সাইট টাইটেল রেখে দিয়ে এখান থেকে আপনি সেভ দিতে পারেন। আর এখান থেকে আপনি যদি আপনার কোনো লোগো ইন্ডেক্স করাইতে চান, এই যে এখান থেকে লোগোটা আপলোড করতে পারেন, সিলেক্ট ইমেজ, আপনি আপনার ওয়েবসাইটের লোগোটা এখান থেকে গুগলে ইন্ডেক্স করাইতে পারেন, আপলোড করতে পারে, দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ,
তো সেভ চেঞ্জ করে দিলে এটা ফাংশন সেভ হয়ে যাবে। প্রথম অবস্থায় একবারই কনফিগার করে নিতে হয় আসলে, বারবার কনফিগার করার দরকার নেই। হ্যাঁ, এই জন্য প্রথম অবস্থায় যখন আপনি ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করবেন সেই টাইমেই কনফিগার করে নেবেন, এরপরে থেকে শুধু আপনি পোস্টের কাজ হবে। এখান থেকে আমরা কন্টেন্ট টাইপের মধ্যে আমাদের আছে যে সেটিংস, সিঙ্গেল পোস্ট ইউআরএল। যে সিঙ্গেল পোস্ট ইউআরএল মানে হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন কোনো পোস্টের যে ইউআরএল ক্রিয়েট হয়ে যায়, আমরা তো জানি কিভাবে পারমালিঙ্ক করতে হয়। ঠিক পারমালিঙ্ক সেট করে দিলে প্রতিটা পোস্টের জন্য পারমালিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে নতুন পোস্টের নেম অনুসারে। তো এখান থেকে আমাকে বলতেছে যে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, যে আপনি কি গুগলের যে সার্চ রেজাল্টে এই পোস্টগুলো শো করবেন, মানে সেটা কি দেখাতে চাচ্ছেন না আপনি এখান থেকে অফ করে রাখবেন? অবশ্যই আমার পারমার লিঙ্কটা গুগলে শো করাবো, এই জন্য ইয়েস করা আছে। এরপরে হচ্ছে শো এসইও সেটিংস ফর পোস্ট। আমরা যে নতুন নতুন পোস্ট দিচ্ছি এই পোস্ট দেওয়ার সময় এই এসইওর ফাংশন গুলো আপনার প্রতিটা পোস্টের নিচে কি ফাংশন গুলো শো করবে? অবশ্যই শো করবে, কারণ আমি আমার পোস্ট গুলোকে ওয়েল অপটিমাইজ অথবা এসইও ফাংশনে পোস্ট দিব। এই জন্য শো করা থাকবে, হিডেন করে থাকলে কিন্তু এই ফাংশন গুলো আপনি পোস্ট দেওয়ার সময় পাবেন না। এটা অবশ্যই ডিফল্ট যা আছে এটাই রেখে দেয় ভালো। এরপর হচ্ছে এসইও টাইটেল, আপনার প্রতিটা পোস্টের সাথে টাইটেল কিভাবে শো করবে। প্রথমে হয়তো সাইটের টাইটেল, এরপর হচ্ছে পেজের নাম, এরপরে হচ্ছে সেপারেটর, এরপরে হচ্ছে সাইটের টাইটেল। তার মানে এখানে সাইটের টাইটেল দিচ্ছে বলতে পরে দিচ্ছে। প্রথমে এই টাইটেল হচ্ছে পোস্টের টাইটেল আপনাকে শো করবে, এরপরে পেজের নাম শো করবে, এরপরে হচ্ছে সেপারেটর শো করবে, আর মেইন হোম পেজের যে টাইটেল সেটা শো করবে। তাতে কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যায়। যেমন এখানে আমরা হয়তোবা দেখতে পারি এখান থেকে এটা হইতে পারে এই যে সেভেন্স ওয়ে আপ টু ইয়োর ইনকাম অনলাইন, এতটুকু হয়তো তার হচ্ছে পোস্টের কন্টেন্ট। এরপরে হচ্ছে দা ব্যালেন্স স্মল বিজনেস, হ্যাঁ এইটা হয়তোবা হইতে পারে তার পেজ, হোম পেজের জন্য যে টাইটেল, এই জন্য বেশি বড় হয়ে গেছে। আপনি আসলে একই সাথে কয়টা টাইটেল শো করাবেন এই ফাংশনটা এখান থেকে দেখাই দিতে হবে। তো আমার মতে যে এখান থেকে পেজের নাম দেখানোর দরকার নাই, পেজটা উঠাই দিতে পারেন। তো শুধু টাইটেল সেপারেটর সাইটের টাইটেল সর্বোচ্চ রাখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় সাইটের টাইটেল প্রতিটা পোস্টের সাথে দেখানোর দরকার নাই, তাহলে আপনার শুধু ওই পোস্টের টাইটেলটা দেখালেই এনাফ। সো সেই জন্য আপনি এখান থেকে যে চাইলে এখান থেকে সাইটের টাইটেল উঠাই দিতে পারেন, যে শুধু টাইটেল আর সেপারেটরটাই দেখান। আর এখান থেকে মেটা ডেসক্রিপশন এখানে লিখে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে যে ডিফল্ট পেজ টাইপ, যে এই টাইটেল বা সেপারেটরটা ডিফল্ট কোন কোন পোস্টের জন্য আপনার কাউন্ট হবে। তো এটা এখান থেকে ডিফল্ট সেট করে দেওয়ার দরকার নাই, কারণ ডিফল্ট সেট করে দিলে ওই পেজের জন্য বা ওই পোস্টের জন্য যত কন্টেন্ট দিবেন ওই টাইটেল বা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অটোমেটিকলি শো হবে। তো আমি তো বললাম যে প্রতিটা পোস্টের জন্য ভিন্ন ভিন্ন দিতে হবে, তো আমি ডিফল্ট কেন সেট করে রাখবো, দরকার নেই। আর এখান থেকে আমাদের পেজের অপশনে আছে, পেজে যদি আমরা ক্লিক করি পেজের জন্য শো পোস্ট সার্চ রেজাল্ট টাইটেল মেটা ডেসক্রিপশন আর কিছু নাই এখানে ফাংশন, ডিফল্টই থাক। জাস্ট শুধুমাত্র সেভ চেঞ্জ করে দিবেন, আপনি এটা কাস্টমাইজ করে নিয়ে সেভ দিয়ে দিবেন, কারণ সেভ না দিলে কিন্তু আবার এটা কাজ করবে না। এরপরে আমরা মিডিয়ার অপশনে আসি। মিডিয়াতে কি কি আছে আমাদের, মিডিয়ার মধ্যে উই রিকমেন্ড ইওর সাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের যে মিডিয়ার ইমেজ, কোনো ভিডিও বা কোনো অডিও, হ্যাঁ এই রিলেটেড যে ফাইলগুলো দিব, তো এই ইউআরএল গুলো কি গুগলের রেজাল্টে আইটেম গুলো আসবে কিনা, হ্যাঁ এটা অনই থাক। টেক্সোমনিস ক্যাটাগরি, যে শো ক্যাটাগরি ইন সার্চ রেজাল্ট, আপনার এই ক্যাটাগরি গুলো গুগলের সার্চ রেজাল্টে শো করবে কিনা, বা আপনার ওয়েব পেজে ক্যাটাগরি গুলো শো করাবেন কিনা, আপনি এটা ইয়েস করে রাখবেন অথবা নো করে রাখতে পারেন। হ্যাঁ, ক্যাটাগরি গুলো শো করানো ভালো, এতে করে একজন ভিজিটর খুব সহজেই ভিজিট করতে পারবে যে আপনার ওই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে। আর অথবা অনেক সময় গুগলে ক্যাটাগরি ওয়াইজে পোস্ট গুলো সাধারণত ইন্ডেক্স হয়। যেমন এখানেই দেখেন যে আমরা যে প্রতিটা সাইট দেখতে পাচ্ছি, প্রতিটা সাইটের কিন্তু এই যে যেমন 30.com পর্যন্ত, ডট কম এর পরে এটা হতে পারে তার ক্যাটাগরি। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার ওয়েবসাইট ডট কম, এখান থেকে তার একটা ব্লগ সেকশন, ব্লগ সেকশনের পরে এখান থেকে তার একটা ক্যাটাগরি অনুযায়ী আসছে।
অথবা এই যে এখান থেকে তার ডট কম পেজ, পেজের পরে তার পোস্ট অর ক্যাটাগরি, যেমন আর্ন মানি অনলাইন, এতটুকু একটা ক্যাটাগরি সহ ইন্ডেক্স হয়েছে। তো আমরাও এটাকে অন ইয়েস করে রাখবো যে আপনি অফ করার দরকার নেই। আর যদি মনে করেন যে ক্যাটাগরি এভাবে আমি শো করাবো না, আপনি এখান থেকে নো করে দিতে পারেন। ঠিক সেম ভাবেও আপনি ক্যাটাগরিতেও যে সাইটের টাইটেল গুলো কেমন ভাবে শো করবে, হ্যাঁ, যেমন আর্কাইভ, অনেক সময় দেখবেন যে আপনার পোস্ট গুলো অনেক ডেট বেশি হয়ে গেলে, অনেক আগের পোস্ট গুলো, হ্যাঁ, স্পাম হয়ে গেলে অনেক সময় এটা আর্কাইভে জমা হয়ে যায়। আর্কাইভ দেখানোর দরকার নেই, যে শুধু যে আপনার টার্ম টাইটেল পেজ দেখাবে, পেজের পরে সেপারেটর দেখাবে, সেপারেটরের পরে সাইট টাইটেল। মানে এই যে আমরা পোস্ট গুলো দেখে আসলাম, প্রথমে হয়তো তার পেজের নেম, পেজ মানে হচ্ছে হোম পেজ, তারপরে হচ্ছে এই যে এতটুকু হতে পারে আবার যে সাইটের টাইটেল, হ্যাঁ, এইভাবে যদি আপনি শো করাতে চান তো এত দেওয়ার দরকার নেই। সব পোস্টের সাথে শুধুমাত্র আপনার পেজের নেম বা পেজের টাইটেলটা দেখাইলে দেখতে সুন্দর লাগে পোস্টগুলো, বেশি বড় টাইটেলটা ভালো লাগে না। তো আপনি এখান থেকে সেপারেটর পেজ টাইটেল উঠে দিতে পারেন, যে টার্ম টাইটেল এটা উঠে দেন, দরকার নাই। হ্যাঁ, পেজ সেপারেটর সাইট টাইটেল এতটুকু রাখবেন। মেটা ডেসক্রিপশন দিতে পারেন, মেটা ডেসক্রিপশন দেওয়ার পরে এরপরে হচ্ছে শো এসইও সেটিংস অর ক্যাটাগরি, যে আপনার এসইওর ফাংশন গুলো এটা ক্যাটাগরিতে আসবে কিনা, হ্যাঁ অবশ্যই আসবে, শো করে রাখবেন। আর এখান থেকে ট্যাগ গুলো অফ করে রাখতে পারেন, যে ট্যাগ, ট্যাগ মানে তো আমরা বুঝি যে ট্যাগ হচ্ছে কিওয়ার্ড, যে শো ট্যাগ ইন সার্চ রেজাল্ট, যে সার্চ রেজাল্টে আসলে ট্যাগ গুলো দেখানোর দরকার নাই, মানে কিওয়ার্ড গুলো দেখানোর দরকার নাই, এটা আমরা অন নো করে রাখবো। কারণ আপনি কোন কিওয়ার্ড দিয়ে কোন কন্টেন্ট লিখছেন বা কোন কিওয়ার্ডের পারপাসে এটাকে র্যাঙ্কিং এ আসতে যাচ্ছেন, এটা অন্য মানুষদেরকে না দেখানোই ভালো। এই জন্য আমি অফ করে রাখবো। কারণ কেউ একজন লিখে সার্চ যদি করে মেক মানি অনলাইন, এখানে কিন্তু সে অটোমেটিকলি চলে আসছে, তার মানে এগুলো র্যাঙ্কিং এ আছে। বাট পোস্টের নিচেই এই ট্যাগ গুলো শো করে, অথবা ওয়েবসাইটে পোস্ট দিলে দেখবেন যে কোন কোন ট্যাগে কোন কোন পোস্ট দিছে, যে প্রতিটা পোস্টের নিচে ট্যাগ গুলো ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া থাকে। তো এটা, তো এতে করে হয় কি, অন্যরা আপনার ট্যাগ গুলো কপি করে নিয়ে গিয়ে তার ওখানে ইউজ করে। এই জন্য ট্যাগ গুলো হিডেন রাখবো, আমি ট্যাগ শুধু দেখবো বা আমি জানবো, এটা ভিজিটরদের দেখানোর দরকার নাই, এই জন্য এটা অফ করে রাখা। এরপর হচ্ছে শো এসইও সেটিংস ফর ট্যাগ, হ্যাঁ এটা শো করে রাখতে পারেন। কারণ আপনি পোস্ট দেওয়ার সময় ট্যাগ দেওয়ার অপশন আসবে, মানে কিওয়ার্ড গুলো আপনি আপনার পোস্টে বসাইতে পারবেন। এই যে যেমন নিউ পোস্ট, নিউ পোস্টে এসে এই যে এখান থেকে দেখেন ট্যাগ বসানোর জায়গা দিছে, এখান থেকে আপনার প্রতিটা পোস্টের জন্য যে কিওয়ার্ড হবে সেই কিওয়ার্ড গুলো লিখে অ্যাড ক্লিক করলে মানে অ্যাড হয়ে যাবে, আপনার এই পোস্টের পারপাসে এই কিওয়ার্ড গুলো থেকে যাবে। এখান থেকে এরপরে হচ্ছে ক্যাটাগরিজ ইউআরএল, রিমুভ ক্যাটাগরি ফিক্স ফ্লেক্সিব, এখান থেকে আমাদের সেভ চেঞ্জ দিয়ে দিবেন, এখানে পরিবর্তন করার দরকার হবে না। আর্কাইভ, আর্কাইভ থেকেও আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না, আমরা আর্কাইভে ফাংশন দেখে আসছি। বা আরএসএস এর পরিবর্তন দরকার নেই, আরএসএস স্পিড এটা আমরা পরবর্তীতে করব, এটা হচ্ছে যখন ডিরেক্টরি সাবমিশন করব তখন আরএসএস স্পিডের কাজ আসবে। আপাতত আরএসএস স্পিডের এখন কোনো হাত দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমাদের সার্চ অ্যাপিয়ারেন্স। আর এখান থেকে আমরা সোশ্যাল আইকনে যদি যাই, সোশ্যালে দেখি কি কি ফাংশন আছে। যে সোশ্যাল থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন, যে ফেসবুকের পেজের ইউআরএল, টুইটারের ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম বা ইউআরএল, হ্যাঁ, লিঙ্কডইনের ইউআরএল, এরপরে স্ন্যাপচ্যাট আছে, এরপর হচ্ছে মাইস্পেস ইউআরএল, ইউটিউব, হ্যাঁ, উইকিপিডিয়ার যদি আপনার ইউআরএল ক্রিয়েট করা থাকে, এইগুলো আপনাকে অ্যাড করে দিতে বলতেছে। তবে এইগুলো এখান থেকে অ্যাড না করে দিলেও হবে, কারণ পরবর্তীতে আমরা আরো অন্য কোনো প্লাগইন ইউজ করব আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য। সোশ্যাল শেয়ার বাটনে মানে প্লাগইন অ্যাড করব। এরপরে হয়তো আমরা ওয়েবসাইটের জন্য আমাদের ফেসবুক লাইকের বক্স অ্যাড করব, হ্যাঁ, বা লাইক বাটন অ্যাড করব। এগুলো ভিন্ন প্লাগইন দিয়ে অ্যাড করব। সো এখানেই আমাদের এটা অ্যাড না করলেও হয়। তবে আপনি চাইলে আপনার আপনার সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ওয়েবসাইটের যে নাম ক্রিয়েট করবেন প্রতিটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও সেম নামে আপনার একটা করে পেজ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। যেমন আমাদের যদি বিজনেস নেম বা ওয়েবসাইটের নেম যে এসইও সিটিজি, সিটিজি এসইও, হ্যাঁ, নাম হইলো যে মিশনারি টেকনোলজি ডট কম, ঠিক ফেসবুকেও সেম নামে পেজ করবেন, টুইটারে পেজ করবেন বা অ্যাকাউন্ট করবেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবেন, এই প্রতিটা সাইটে অ্যাকাউন্ট করে ট্রাই
এতে করে হবে কি, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে। আর গুগলে সোশ্যাল অ্যাক্টিভিটিস উপর নির্ভর করেও কিন্তু আপনার ওয়েবসাইটের একটা স্কোর দেয় বা মান দেয়। আর এতে করে সোশ্যাল মিডিয়া থেকেও আপনার অনেক ভিজিটর ওয়েবসাইটে পাস করবে। তো এই জন্য অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেটা কিনা আমরা এসইও অ্যানালাইসিসের সময় দেখছিলাম যে সোশ্যাল অ্যাক্টিভিটিস। অ্যাকাউন্ট গুলো অ্যাড করে দিবেন। ফেসবুকের মধ্যে যদি আসি, আমরা ফেসবুকে যে ফেসবুক সেটিংস, ওপেন গ্রাফ মেটাডেট, এখান থেকে আমাদের মেটাডেটা হচ্ছে যে আপনি এনাবলই থাকবে। আর এখান থেকে আপনার যদি কোনো ফ্রন্ট পেজ সেটিংস এর জন্য ইমেজ অ্যাড করে দিতে পারবেন, যে আপনার ফেসবুক আইকনের জন্য একটা লোগো, এবং সেটার জন্য টাইটেল এবং ডেসক্রিপশন, ধরেন ওই লোগোটার বা ইমেজের একটা টাইটেল ডেসক্রিপশন দিবে। ডিফল্ট সেটিংস হচ্ছে যে আপনি আরেকটা এর সাথে অল্টারনেটিভ কোনো ইমেজ অ্যাড করে দিতে পারবেন, যেটা হচ্ছে পোস্ট পেজের জন্য বা শেয়ার পেজের জন্য এটা কানেক্ট হবে। এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন, দিয়ে সেভ চেঞ্জ। টুইটারেও সেম আসবে আমাদের, এখান থেকে টুইটারটাও এনেবল থাকবে। এখান থেকে সামারি, লার্জেস্ট ইমেজ, আপনি সামারি করে দেন, এখানে ইমেজ আপলোড করার অপশন দিবে। তবে এগুলো না করলেও হয়ে যায়, হ্যাঁ, আমরা ভিতর থেকে আরো পরবর্তীতে করে দিব। পিন্টারেস্টেও, এখানে পিন্টারেস্টের সাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপর হচ্ছে কনফার্ম সাইট ইন পিন্টারেস্ট, পিন্টারেস্টের সাথে ইন্টিগ্রেট করে দিতে হয় আপনার ওয়েবসাইটটা। তো এটা ইন্টিগ্রেট করে দিলে আপনার যে পিন্টারেস্টে সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওখানে ইমেজ শেয়ারিং এর সাইট পিন্টারেস্টটা, হ্যাঁ, ইমেজ পিন করা যায় বা স্যার আপলোড করা যাবে। পিন্টারেস্ট নিয়ে একটু বলতে চাচ্ছি। বলেন। স্যার এই পিন্টারেস্ট সাইটটাতে মানে ল্যাপটপ থেকে মানে লগ ইন করলে বা মানে ল্যাপটপ থেকে এই ঢুকলে মানে এটাতে তো ঢোকা যায় না। কেন ঢোকা যাবে না? আপনার হয়তো আইপি ব্লক আছে, আইপি ব্লক থাকলে ঢুকতে দিচ্ছে না। আমি তো ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, আমার দেখি পিন্টারেস্টে আমি যাইতে পারি কিনা। না, আমাদের আছে তো, হ্যাঁ, এই যে করছি যাবে। না। ইন্টারনেট মেবি মোবাইল ডাটা দিয়ে চালানো যায় না, ওয়াইফাই লাগে সম্ভবত। মোবাইল ডাটা দিয়েও চালানো যায়, ওয়াইফাই ডাটা দিয়েও চালানো যায়। অনেক সময় নির্দিষ্ট কিছু ম্যাক আইপির জন্য এগুলো ব্লক করে রাখে, সেই আইপি দিয়ে ভিজিট করতে পারে না। এই যে পিন্টারেস্টে আসি, ও হ্যাঁ, আচ্ছা। অবশ্যই না ভিজিট তবে করতে দিবে। স্যার মোবাইল মোবাইলে যখন মানে অ্যাপটা ডাউনলোড করার পরে মানে ঢুকলে তারপর মানে ইয়া হয়। না, অ্যাপস দিয়েও হবে, ওয়েবসাইট দিয়েও হবে। আর যদি কোনো কারণে আপনার আইপি ব্লক করে, ছোট্ট একটা এক্সটেনশন যে হ্যাঁ। আপনি ভিপিএন দিয়ে ইউজ করতে পারবেন ওয়ান টাইম হিসেবে, তবে বারবার ইউজ না করাই ভালো ভিপিএন দিয়ে। আচ্ছা আচ্ছা, স্যার ধন্যবাদ। তো পিন্টারেস্ট, এরপর হচ্ছে টুলসে আসি। আমাদের টুলসের এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমাদের সাধারণত যেটা কনফিগার করতে হবে সেটা হচ্ছে জেনারেল সেটিংসটাকে কনফিগার করতে হবে। এরপরে সার্চ অ্যাপিয়ারেন্স এর মতো যে ফাংশন গুলো ছিল এগুলোই কনফিগার করে নিতে হবে, কারণ এই টুলস গুলোতে আমাদের যখন কাজে আসবে এটা হচ্ছে যখন আমরা প্রিমিয়াম নিয়ে কাজ করব। এই যে এখান থেকে দেখেন যে গো প্রিমিয়াম আছে, যে আমরা এখান থেকে এই ইওস্টেসিওর প্রিমিয়াম নেওয়া যাবে। এটা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম কিনে দেয়, যে তার ইওস্টেসিও প্রিমিয়াম কিনে দিয়ে তার ওয়েবসাইটে ইনস্টল করে দিবে, এটার ড্যাশবোর্ডে আপনি কাজ করে দেন। এখান থেকে দেখেন প্রিমিয়ামে যদি আমরা আসি, কিছু কিছু ফাংশন বেশি পাবো, কিছু কিছু না, অনেক ফাংশনই বেশি পাবো। যে ইওস্ট এসইও প্রিমিয়ামে আপনি কি কি ফাংশন গুলো পাবেন, আর ইওস্ট এসইও ফ্রিতে কি কি ফাংশন গুলো আপনি পাবেন না। দেখছেন, অনেক ফাংশন পাবেন না, অনেক না বেশি অংশই ফাংশন গুলো আপনি ফ্রিতে আসলে পাওয়া যায় না। তো এখান থেকে আমরা যদি প্রাইস দেখি, যে এখান থেকে আসলে প্রাইস কত আমাদের প্রিমিয়ামে, যে এখান থেকে যে গেস্ট ইউজড এসইও প্রিমিয়াম যে $89, সেটা 1 ইয়ার্স। আর ফ্রি আপডেট সাপোর্ট একটা ওয়েবসাইটের জন্য নিলে $89। আর এখান থেকে আমরা যদি ক্লিক দেই, যে এটা আবার হচ্ছে যে আপনার ওয়ান ওয়েবসাইটের জন্য নিতে পারেন, দুইটা ওয়েবসাইটের জন্য নিতে পারেন, তিনটা ওয়েবসাইটের জন্য নিতে পারেন। এভাবে প্যাকেজ করা আছে, আমরা যেমন গিগে প্যাকেজ করছিলাম না, ঠিক এটারও প্যাকেজ সিস্টেম করা আছে। আপনি কয়টা ওয়েবসাইটের জন্য ইউজ করবেন সেটা দেখাই দিতে হবে। কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি সাইট, এখান থেকে দেখেন দুইটা ওয়েবসাইটে ইউজ হবে, তার জন্য $160। এখান থেকে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে, এখান থেকে প্রাইস গুলো তখন বেড়ে যাবে। যে আপনি যদি 8টা সাইটের জন্য করেন, এই যে আর একটা সাইট তো সর্বনিম্ন, আর এটা কিন্তু নিয়ে আবার মাল্টি সাইটে ইউজ করা যাবে না। একটা সাইটের জন্য নিলে $89 দিয়ে এটা আপনাকে কিনতে হবে, কিনে আপনি এটা ইউজ করতে পারবেন। তো
যাই হোক, আমরা এখান থেকে আমরা ফ্রিটা নিয়ে আপাতত দেখি, ক্লায়েন্ট যখন কিনে দিবে তখন, বা নিজে যখন অ্যাবিলিটি হবে আর্নিং এ আসবো, তখন যদি নিজের সাইটের জন্য আমরা প্রিমিয়াম কিনি তখন ভিন্ন বিষয়। আপাতত ফ্রি দিয়ে অনেক কাজ চালানো যাবে। তো এখান থেকে আমরা এই Yoast SEO প্লাগইনটাকে এইভাবে কনফিগার করে নিব। হ্যাঁ, কনফিগার করার পরে আমাদের যেটা মেইনলি কাজ আসবে সেটা হচ্ছে আমাদের পোস্ট দেওয়ার অপশন। তো আমরা এই যে এখান থেকে পোস্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে, সরি, পোস্ট থেকে আমরা নিউ পোস্টে যাব। এই যে নিউ পোস্ট মানে কি, আমরা একটা নতুন পোস্ট দিব। তো এখান থেকে নতুন পোস্ট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা কন্টেন্ট থাকতে হবে বা আর্টিকেল থাকতে হবে, আমরা কি পোস্ট দিব, তাই না? তো আপনাদেরকে এর আগে সবাইকে কন্টেন্ট লিখতে বলছিলাম। তো আপনারা আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডেই আপনাদের যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টটা পোস্ট দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার আর্টিকেলটা কতটুকু মানসম্মত হয়েছে, এটা রিডাবিলিটি কেমন। হ্যাঁ, সবকিছু আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেই দেখতে পারবেন। তো আমার এখন বর্তমানে একটা ডিফল্ট কন্টেন্ট রেখে দিছি যে জাস্ট দেখানোর জন্য, কারণ এখন তো বসে বসে কন্টেন্ট লেখা সম্ভব না, তাই না? তো আমরা এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি। ধরেন আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি যে বেস্ট প্রফেশনাল ফ্ল্যাট আয়রন রিভিউ, এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে পোস্টের টাইটেল বা পোস্টের হেডিং। আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে পুরোটা দিব আমরা কি, বডি। আমরা এখান থেকে কন্টেন্টের বডি দিয়ে দেই এতটুকু। ওকে, আমরা কন্টেন্টের বডি এখান থেকে দিয়ে দিলাম। তো কন্টেন্টের বডি দেওয়ার পরে দেখেন আমাদের একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে এই যে অলরেডি। আমরা কিন্তু এই যে পারমালিঙ্ক সেটআপ সেটিংস থেকে, যেমন আমরা এখান থেকে রিডিং থেকে এই যে সেটিংস থেকে, সেটিংস কোথায় গেল, এই যে সেটিংস থেকে এই যে পারমালিঙ্ক সেট করে দিছিলাম। আর পারমালিঙ্কের সাথে আমাদের দিছিলাম কি, পোস্ট নেম। এই যে এখান থেকে আমাদের পোস্ট নেম। তো এই পোস্ট নেম দেওয়ার কারণে আমাদের এখান থেকে এই যে যে ইউআরএলটা আমরা দিলাম বা আমরা যে টেক্সটটা দিলাম, এই নাম সহ আমাদের ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা নামটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদেরকে পারমালিঙ্কটা আগে সেট করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এভাবে শো করবে না। আর এখান থেকে পারমালিঙ্ক আসার পরে আমরা এটাকে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হবে, তাই না? তো এসইও ফ্রেন্ডলি পোস্ট করার জন্য আমরা বলছিলাম প্রথমে আমরা যদি কোনো এখানে কোনো টাইটেল দেই বা হেডিং দেই, এই হেডিংটাকে আমরা কি করব, H1 ট্যাগ দিব। আর এরপরে আপনার যদি গ্রামারলি এক্সটেনশন দেওয়া থাকে, গ্রামারলি এক্সটেনশন দেওয়ার কারণে আপনার কোন ওয়ার্ডগুলো মিসিং আছে সেগুলো দেখা যাবে, বা গ্রামার মিস্টেক আছে, যেমন এখান থেকে এ গুড অথবা দা গুড হবে। আদারওয়াইজ দেখেন এখানে আমাকে রেড মার্ক করে দিছে। আরো যদি দেখি, যেমন এখান থেকে যে দা হবে না এটাতে, এরপর হচ্ছে ইয়োরস হবে। হ্যাঁ, এখান থেকে আমাকে গ্রামার মিস্টেক গুলো দেখাই দিচ্ছে। সো আপনি এখান থেকে এই গ্রামার মিস্টেক থাকলে বা সেন্টেন্সের মিস্টেক থাকলে ঠিক করে নিন। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের রিডাবিলিটিও তেমন খুব একটা ভালো না, এই যে রিডাবিলিটি আমাদেরকে প্রবলেম দেখাচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের হচ্ছে যে এই যে এখান থেকে ইওস্ট এসইওর এখানে দেখেন যে আপনার একটা যে প্রায় গোল সিগন্যাল দেখাচ্ছে, এটা কোনো সিগন্যালে এখনো আসে নাই। তো আমাকে কি করতে হবে, প্রথমে ইওস্ট এসইও এসে এখান থেকে আমাদের ফোকাস কি পারসেস, এটা হচ্ছে যে আপনার টার্গেটিং কিওয়ার্ড, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা দিতে হবে। এটাকে আমরা এখান থেকে কিওয়ার্ড বসায় দিব। তো আমার এই কন্টেন্টের জন্য তো অবশ্যই আপনি একটা কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ডের উপর বেস করেই তো আপনাকে কি লিখতে হবে, কন্টেন্ট লিখতে হয়, তাই না? তো এই কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটাই হয়তো ছিল যে প্রফেশনাল ফ্ল্যাট আয়রন। জাস্ট শুধুমাত্র এখানে দেই। আর কিওয়ার্ড গুলো যখন আপনারা ইউজ করবেন, কিওয়ার্ড গুলো স্মল লেটার ইউজ করবেন। জাস্ট এখান থেকে আমরা যদি ফোকাস কি পারসেসে দেই, এখান থেকে দেওয়ার কারণে এখান থেকে দেখেন আমাদের এটা সিগন্যালটা দেখাচ্ছে, শো করতেছে। তার মানে এখন পর্যন্ত আমাদের সিগন্যালটা মিডিয়াম আসছে। তো এইটা প্রথম অবস্থায় আপনাদের কোনো সিগন্যালই আসবে না। আমরা যখন কিপারসেসে আমাদের কিওয়ার্ডটা দিব, সেই কিওয়ার্ডটা দিয়ে দিলে তখন আমাদেরকে দেখাবে যে আমাদের এটার কন্টেন্টের পজিশনটা কেমন আছে, আসলে গুড আছে, ব্যাড আছে আর মিডিয়াম আছে।
তো এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটা আমাদের মিডিয়াম আছে। তো মিডিয়াম থেকে আমাদেরকে কি করতে হবে, এটাকে গুড সিগন্যালে নিয়ে আসতে হবে, মানে গ্রিন সিগন্যালে নিয়ে আসতে হবে। তো এটা গ্রিন সিগন্যালে নিয়ে আসার জন্য আমাদেরকে কিছু প্যারামিটার ফলো করতে হবে। প্যারামিটার গুলো ফলো করার জন্য আমাদেরকে এখান থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাইটের টাইটেল, আর সাইটের টাইটেলের সাথে একটা স্লগ গুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। যেখান থেকে স্লগে আমাকে বেস্ট প্রফেশনাল ফ্ল্যাট আয়রন, আর স্লগটাতে আমরা এভাবে যে মাঝখানে হাইপেন দিছিলাম এই জন্য এটা তৈরি হয়ে গেছে। আর এখান থেকে একটা ম্যাটা ডেসক্রিপশন সেট করতে হবে। তো এই কন্টেন্টের জন্য অবশ্যই এই কন্টেন্টের উপর বেস করে আচ্ছা স্যার, আপনাকে, জাস্ট এ মিনিট, যে স্ল্যাগটার কথা বলছেন, হ্যাঁ স্ল্যাগটা তো মনে করেন আমরা যে এই আপনার টাইটেল, ওই টাইটেলের মতোই দেখলাম এখানে আপনি বসেছেন এটা স্ল্যাগটাতে। এটা স্লগ অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। আপনি যেটা কিওয়ার্ড দিবেন, আচ্ছা এই যে কন্টেন্ট দিবেন, হুম এটা হুম, স্লগটা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি, আচ্ছা স্লগ বসাইতে হবে না। আর এখান থেকে আমাদেরকে এই মেটা ডেসক্রিপশন লিখতে হবে। নেক্সট। তো মেটা ডেসক্রিপশনটা কত ক্যারেক্টার লিখতে হবে? মেটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা বলছিলাম যে 160 থেকে কত ক্যারেক্টার, 300। যে এখান থেকে আমরা 160 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারি। 160 থেকে 300 ক্যারেক্টার, অর্থাৎ 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত আপনাকে মেটা ডেসক্রিপশন লিখতে হবে। মেটা ডেসক্রিপশন 300 ক্যারেক্টারের উপরে দিবেন না, আবার 160 ক্যারেক্টারের ছোট দিবেন না। তো এই মেটা ডেসক্রিপশনটা আপনাকে ইউনিক ভাবে লিখতে হবে, যেটা কিনা আপনার ওয়েবসাইটের হোম পেজের জন্য মেটা ডেসক্রিপশন লিখছিলেন, সেই ডেসক্রিপশনটা কিন্তু আবার এই পোস্টের সাথে দেওয়া যাবে না, আপনি ভিন্নভাবে লিখবেন। তো আমাদের এখন বর্তমানে এই মেটা ডেসক্রিপশন তো কোনো লেখা নাই, আমি চাইলে কি করতে পারি, এই কন্টেন্টের শুরু থেকেই কিছু অংশ আমি আমার মেটা ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এই এত দূর পর্যন্ত আমরা মেটা ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করি। এই কন্টেন্ট, আমার কন্টেন্ট থেকে আমি নিচ্ছি, এটা আমার মেটা ডেসক্রিপশন, অর্থাৎ গুগলে প্রিভিউ হবে। এখান থেকে দেখেন আমাকে দেখাচ্ছে যে এই টেক্সটটা গুগলে কেমন ভাবে প্রিভিউ হবে, এটা প্রিভিউ দেখাচ্ছে যে প্রথমে আপনার ওয়েবসাইটের নাম আসবে, আমরা এভাবেই সেট করে দিছিলাম। ওয়েবসাইটের পরে আমাদের পোস্ট নেমটা আসবে, যে বেস্ট প্রফেশনাল ফ্ল্যাট আয়রন, এরকম ইউআরএলটা শো করবে। তো এখান থেকে আমরা ডেসক্রিপশন যেটা দিব সেটাই এখানে শো করবে। আমরা এখান থেকে ডেসক্রিপশনটা এসে পেস্ট করে দিই। তো এখান থেকে ডেসক্রিপশনটা আবার বেশি বড় হয়ে গেলে প্রবলেম দেখাবে, আমরা এখান থেকে একটু কেটে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা একটু আরেকটু বড় নেই, হয়তো বা বেশি ছোট হয়ে গেছে ডেসক্রিপশনটা, আমরা একটু ডেসক্রিপশনটা এতটুকু নেই। এই আপনাদের ওখান থেকে নয়েজ আসতেছে, একটু সাউন্ড অফ করে রাখেন। আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে ডেসক্রিপশনটা আবার বেশি বড় হয়ে যাওয়া যাবে না, কত দূর গেলে আমাদেরকে রাইট ধরে নেয়, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এই বিউটি পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। এত দূর পর্যন্ত ওয়েল অপটিমাইজ হিসেবে ইওসিএসইও ধরে নিছে, যে আমাদের এখানে দেখেন গ্রিন সিগন্যাল আসছে, তো গ্রিন পর্যন্ত আমরা এটা রেখে দিব ডেসক্রিপশনটা। এটা অবশ্যই আমাদের গুগলে এইভাবেই প্রিভিউ হবে। তো এখানে ডেসক্রিপশন আসার পরে আমাদের এসইও স্কোর দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়াম, এবং রিডাবিলিটিও দেখতে পাচ্ছি যে মিডিয়াম আছে। রিডাবিলিটির মধ্যে হয়তো ট্রানজেকশন ওয়ার্ড গুলো আমাদের ঠিক নাই, এরপরে হচ্ছে যে আমাদের হয়তো সাব হেডিং গুলো ঠিক নাই। হ্যাঁ, এইগুলো ঠিক করতে হবে। তবে এটার কাজ থাকবে যারা কিনা কন্টেন্ট রাইটিং করবে, যারা কন্টেন্ট রাইটিং করে তারা ট্রানজেকশন ওয়ার্ড গুলো কন্টেন্টের মাঝেই ঠিক করে লিখতে হবে। এরপর হচ্ছে হেডিং গুলো ঠিক করতে হবে, সাব হেডিং গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এগুলো অবশ্যই যারা কন্টেন্ট রাইটার তারা ঠিক করবে, কারণ আমরা কিন্তু পোস্ট দেওয়ার সময় তো এগুলো আমাদের ঠিক করা আর পসিবল হবে না। তো বাকি ফাংশন গুলো আমরা সেট করে ঠিক করে ফেলবো। এই যে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিলাম, যখন ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা যদি এসইও অ্যানালাইসিস অপশনে ক্লিক দেই, এখানে আমরা আরো কিছু ফাংশন পাবো। এখান থেকে এসইও অ্যানালাইসিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 8টা রেজাল্ট ঠিক আছে, যেমন স্লগটা ঠিক আছে, কিপার্সেস টাইটেল ঠিক আছে, এরপর হচ্ছে টেক্সটের লেন্থ ঠিক আছে। হ্যাঁ,
এরপর হচ্ছে মেটা ডিসক্রিপশনটার লেন্থ ঠিক আছে। কিওয়ার্ড ডিএনসিটি মানে হচ্ছে কি, কিওয়ার্ডের ঘনত্ব। আপনি যে কন্টেন্ট লিখছেন এই কন্টেন্টের মাঝে কত দূর পর পর বা এত ওয়ার্ড কন্টেন্টের মাঝে কতবার আপনি আপনার কিওয়ার্ড ইউজ করছেন এবং কতবার এলএসআই কিওয়ার্ড ইউজ করছেন, এইগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ডের ডিএনসিটি। কারণ আমরা জানি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে গেলে আমরা 5 থেকে 7 বার আমরা কি করতে পারি, যে কিওয়ার্ড গুলো রাখতে পারি। তো এটা ঠিক আছে, যদি ঠিক না থাকতো তাহলে আপনাকে এই প্রবলেম গুলো ধরতো। তো আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে কি কি প্রবলেম আর ঠিক নাই, সেই প্রবলেম গুলো আপনাকে সলভ করে দিতে হবে। যদি প্রবলেম থাকে সেগুলো সলভ করতে হবে। তো এই গ্রিন সিগন্যাল গুলো আমাদেরকে প্রবলেম নাই, এগুলো ওকে আছে, আর বাকিগুলোকে আমাদের ঠিক করে দিতে হবে। তার মধ্যে প্রথমে আপনাকে ধরছে যে আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। নো আউটবাউন্ড লিঙ্ক, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাপিয়ার ইন দিস পেজ অ্যাট সাম, তার মানে আমাকে বলতেছে যে আউটবাউন্ড লিঙ্কটা অ্যাড করা নাই। তো আউটবাউন্ড লিঙ্ক মানে কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, বা আমরা ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক দেখছিলাম, তো ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক একই জিনিস। যে ইনবাউন্ড হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যেই কোনো পোস্ট বা কোনো পেজকে লিঙ্ক করে দেয়া, আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার পেজের বাহিরে কোনো পেজের সাথে লিঙ্ক আপ করে দেয়া। যেমন ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি, আমার ওয়েবসাইটের মধ্যেই কোনো পেজ বা পোস্টের সাথে লিঙ্ক করে দেয়া, আর এক্সটার্নাল লিঙ্ক করে দিই। এটা ইন্টারনাল এক্সটার্নাল, আর এখানে ইনবাউন্ড আউটবাউন্ড বলছে। তো আমাকে কি করতে হবে, আউটবাউন্ড লিঙ্ক ঠিক করে দিতে হবে, কোনো আউটবাউন্ড নাই। তো আমরা এখান থেকে দেখি আমাদের কন্টেন্টে কোথায় কোথায় কিওয়ার্ড রাখছিলাম। যেমন এখান থেকে যে ফ্ল্যাট আয়রন, এটা হতে পারে আমার কিওয়ার্ড, যেহেতু আমাদের ফ্ল্যাট আয়রন নেই কন্টেন্টটা লেখা। আমরা একটু এই যে উপরের দিকে যদি যাই, উপরের দিকে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো এই যে ফ্ল্যাট আয়রন। হ্যাঁ, এই ফ্ল্যাট আয়রন আমরা আবার অ্যাঙ্করটা কোথায় করব, যে অ্যাঙ্কর গুলো আমরা কিন্তু এক্সাক্ট অ্যাঙ্কর করতে পারি বলছিলাম, এলএসআই অ্যাঙ্কর করতে পারি আমরা, তারপরে হয়তো বা আমরা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর করতে পারি, ফ্রেশ ম্যাচ অ্যাঙ্কর করতে পারি, তাই না? এই অ্যাঙ্কর টেক্সট মানে কি, ক্লিকেবল কোনো টেক্সট, যে যেই লেখাকে ক্লিকেবল করা যায় সেটাকেই সাধারণত অ্যাঙ্কর টেক্সট বলা হয়। তো আমরা ফ্ল্যাট আয়রন এটা আসলে বাইরের কোন সাইটের সাথে এটা কানেক্ট করে দিব, আমরা চাইলে উইকিপিডিয়ার কোনো সাইটকে লিংক করে দিতে পারি। কারণ আমরা জানি যে উইকিপিডিয়া পার্সোনাল কারো সাইট না, উইকিপিডিয়া হচ্ছে একটা তথ্য ভান্ডার। তো আমরা একটু ফ্ল্যাট আয়রন উইকিপিডিয়াও যদি লিখি, যে উইকিপিডিয়ার আমরা লিংক পাবো। এই যে ধরেন আমরা এখান থেকে ফ্ল্যাট আয়রন এই যে এখান থেকে এই যে উইকিপিডিয়ার সাথে আমি এটাকে কানেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে ফ্ল্যাট আয়রনের আরেকটা ছিল এটাও দিতে পারি। ঠিক আছে, এটাকেও আপনি লিংক আপ করে দিতে পারেন, যে হেয়ার আইকন। তা আমরা এখান থেকে যদি এই লিংকটাকে কপি করে নিয়ে যাই, এই লিংকটাকে কপি করে নিয়ে গিয়ে আমরা এখান থেকে পোস্ট লিংকে যাই, যে পোস্টে যেটা দিয়ে আমরা এডিট করতেছিলাম বা পোস্টটা দিচ্ছিলাম, ফ্ল্যাট আয়রনটাকে সিলেক্ট করে নেবেন। ফ্ল্যাট আয়রন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই যে লিংক নামে অপশন আছে, এখান থেকে লিংক ক্লিক করেন, যে ইনসার্ট। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে লিংক দিলাম। তো লিংক দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ইন্টার বা এই যে এখানে অ্যাপ্লাই ক্লিক দিলে এটা কিন্তু লিংকটা পোস্ট হয়ে যাবে। আমরা সেটিংসে ক্লিক দিলে এখানে দুইটা অপশন পাবেন, দেখেন এখানে সেটিংসে ক্লিক দিলে দুইটা অপশন, একটা আছে আমাদের ডিফল্ট, এই লিংকটাই হয়ে যাবে, আর একটা আছে ওপেন লিংক উইথ নিউ ট্যাব। আমরা জাস্ট শুধু একটা যদি পোস্ট দেই, যে এই লিংকটা আবার একটু ঠিক করে নেই, আগে লিংক দেই, লিংক দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, এটা দেখেন আমাদের লিংক আপ হয়ে গেছে, মানে ক্লিকেবল। এইটা আমরা যদি দেই, এই ফ্ল্যাট আয়রনে কেউ ক্লিক দিলে আমার সিটিজি এসইও ভিশনারি টেকনোলজি এই সাইটের উপরেই আপনার উইকিপিডিয়া সাইটটা ভিজিট হয়ে যাবে। তাহলে অনেক সময় ভিজিটর আপনার মূল ওয়েবসাইটের অ্যাড্রেসটা হারায় ফেলে। আর আপনি যদি এখান থেকে এই যে সেটিংস থেকে বা এডিট করে যদি আমরা দেই, এখান থেকে যদি আমরা নিউ উইন্ডো দেই, নিউ উইন্ডো দিলে কি হবে, যে এখানে কেউ ক্লিক দিলে নতুন একটা ট্যাবে উইকিপিডিয়াতে চলে যাবে, আর সে এটাও এখানে এই ওয়েবসাইটটা এভাবেই থাকবে, তাহলে ভিজিটর আপনার ওয়েবসাইটটাও হারাবে না। তো নিউ উইন্ডোটা করে রাখাই ভালো। তো আমরা এখান থেকে আউটবাউন্ড লিঙ্কটা অ্যাড করে ফেললাম। আমরা একটু নিচের দিকে যাই, দেখি আউটবাউন্ড লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা।
এই যে গুড জব, যে আউটবাউন্ড লিংক আমাদের ওকে হয়ে গেছে। তো আউটবাউন্ড লিংক ওকে হয়ে গেলে আমাদেরকে এখন কি করতে হবে, যে ইন্টারনাল লিংক অ্যাড করতে হবে। তো ইন্টারনাল মানে কি, আমার পেজের সাথে বা আমার ওয়েবসাইটের মধ্যেই অন্য কোনো ইউআরএল কে লিংক আপ করে দেওয়া। তো বর্তমানে আমার পেজে যেহেতু আর কোনো কন্টেন্ট নাই, আমার সাইটটা সবেমাত্র নতুন সাইট, এটাই ফার্স্ট কন্টেন্ট। তো আমি চাচ্ছি যে এখন আপাতত যে যে কোনো পেজকে একটা দিয়ে দেই। হ্যাঁ, এখন তো নাই, আপনাদের অবশ্যই প্রথম পেজটা হয়তো বা আপনার internal link না অ্যাড করে দিলেও পরবর্তীতে যখন আরো কিছু কন্টেন্ট দিবেন তখন এই পোস্টটাকে আবার লিংক আপ করে দিবেন। প্রথম দিনে তো না থাকলে কিভাবে দিবেন। তো আমি এই ফ্ল্যাট আয়রন রিলেটেড অবশ্যই কোনো পোস্টকে কানেক্ট করে দিবেন। আমি আপাতত হয়তো কি করলাম, এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটাকে অ্যাড করে দিচ্ছি, যেহেতু কোনো কিছু নাই বর্তমানে লিঙ্ক, আমি আমার পেজের লিঙ্কটাই দিচ্ছি আপাতত। আপনাকে অবশ্যই সেই রিলেটেড পোস্টের কোনো কন্টেন্টকে লিংক আপ করে দিতে হবে। তো আমরা এখান থেকে দেখি যে ইনবাউন্ড লিংক করলাম, এখন আমরা এখান আউটবাউন্ড লিংক করলাম, এখন আমরা ইনবাউন্ড বা আমাদের এখানে ইন্টারনাল লিংক করব। এখানে আমরা দেখি এখানে আর কোথায় আমাদের কিওয়ার্ড আছে। হ্যাঁ, সেই কিওয়ার্ডেই আমরা ট্রাই করব। যেমন এখান থেকে এই যে দা ফ্ল্যাট আয়রন, এই যে এখান থেকেও আছে আবার যে স্যার এটাই মাস্ট একদম রিলেটেড হইতে হবে, যদি রিলেটেড না হয়। রিলেটেড। তাছাড়া আপনি আসলে ওই কিওয়ার্ডে আপনি ওইটাকে কেন লিংক আপ করে দিচ্ছেন, তাই না? আপনার এখানে ধরেন আপনি অ্যাঙ্কর করতেছেন ফ্ল্যাট আয়রন যেটা আছে, তো এখন যদি ফ্ল্যাট আয়রন রিলেটেড ছাড়া আদার্স পোস্ট থাকে, তো সেই কিওয়ার্ডের সাথে ওই কিওয়ার্ডের সম্পর্ক কি? এই জন্যই এই পোস্ট গুলো দিতে হয় রিলেটেড কিছু পোস্টকে। এখান থেকে আমরা এটার লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে এখান থেকেও আমরা এটারও করতে পারি কি, যে এখান থেকে নিউ ট্যাব, ওকে আপডেট। তো এখানে অ্যাড করার ফলে দেখেন আমাদের এখানে এসইও স্কোরটা কিন্তু গুড চলে আসছে, যে গ্রিন সিগন্যাল চলে আসছে। আর এটাও আমাদের এসইও অ্যানালাইসিস গ্রিন হয়েছে। আর এখানে আমাদের আউটবাউন্ড লিঙ্ক ইনবাউন্ড লিঙ্ক দুইটাই অ্যাড হয়ে গেছে। আর এটার সাথে আমাদের ইমেজের অল্ট্রা ট্যাগের একটা অপশন আসছে এখানে আরো। আপনাকে মোটামুটি 10টা থেকে 11টা এখান থেকে প্রবলেম সলভ করতে হবে। আপনার যদি অ্যাভারেজে রেজাল্ট যদি গুড, মানে 10টা গুড পজিশনে না নিয়ে আসতে পারে, তাহলে আপনার ওই কন্টেন্টটা এখানে কখনোই গ্রিন সিগন্যাল জ্বলবে না। আর এই গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত আপনার ওই পোস্টটা কখনো এসইও ফ্রেন্ডলি হয় নাই, বা ওইটা র্যাঙ্কিং এ নিয়ে আসা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, বা গুগলেও আপনার ওটা এসইও ফ্রেন্ডলি ওয়েল অপটিমাইজে পোস্ট হয় নাই সেই পোস্টটা। এই জন্যই মিনিমাম 10টা থেকে 11টা আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে, বা প্রবলেম গুলো খুঁজে খুঁজে সলভ করতে হবে। আসলে আপনাকেই বলে দিবে এখানে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টে কোন জায়গায় কি প্রবলেম আছে, সেটা দেখে দেখে আপনাকে সেই প্রবলেমটা সলভ করতে হবে। এর মধ্যে এখানে আমাকে আরেকটা, যেমন এখন পর্যন্ত ওকে আছে, আমাদের আর কিছু না করলেও হয়ে যাবে, আমরা জাস্ট শুধুমাত্র আপডেট দিতে পারি বা পাবলিশ করতে পারি। আর এখান থেকে আমরা এই পোস্টের যদি কিওয়ার্ড বা ট্যাগ ইউজ করি, যেমন এখান থেকে ট্যাগে আমরা কি করতে পারি, ফ্ল্যাট আয়রন আমাদের হয়তো ট্যাগ, আমরা এখান থেকে আপনি কিওয়ার্ড ইউজ করতে চাইলে এই যে এখান থেকে ফ্ল্যাট আয়রন লেখেন, ফ্ল্যাট আয়রন দেওয়ার পরে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে আমরা হয়তো ফ্ল্যাট আয়রন 2021, হ্যাঁ, এটা দিলাম। এরপরে হয়তো বা আমরা দিলাম অনলাইন ফ্ল্যাট আয়রন, এভাবে হয়তো দিলাম। হ্যাঁ, জাস্ট এখন তো কোনো কিওয়ার্ড রিসার্চ করা নাই, জাস্ট আমি একটু ডিফল্ট দিয়ে দিলাম। আপনার সেই কি কন্টেন্টের জন্য কিওয়ার্ড তো অবশ্যই রিসার্চ করা থাকবে, সেই কিওয়ার্ড গুলো বসায় দিবে। তো আমি এখান থেকে এই কিওয়ার্ড গুলো দিলাম। কিওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে এখানে প্রবলেম ধরছিল, যে আরেকটা কি বলতেছিল, যে ইমেজের অল্ট্রা ট্যাগ ইউজ করার জন্য। যে আমরা কিন্তু এই যখন এসইও অ্যানালাইসিস করছিলাম, এই যে এখান থেকে যেমন দেখাচ্ছিল আমাদের যে ইমেজের যে টু ইমেজ উইদাউট অল্ট্রা ট্যাগ, মানে দুইটা ইমেজের কোনো অল্ট্রা ট্যাগ নাই। তো আমরা আসলে এখন পর্যন্ত কোনো ইমেজ ইউজ করি নাই, আমরা এখন পর্যন্ত কোনো ইমেজ ইউজ করি নাই। তো আমরা যখন কোনো ইমেজ আপলোড করব, হ্যাঁ, ইমেজগুলো আপলোড করলে অবশ্যই অল্ট্রা ট্যাগ দিতে হবে। তো অল্ট্রা ট্যাগ দেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি দেখেন,
আমরা এখান থেকে ইমেজ গুলো দেওয়ার জন্য গুগল থেকে আগে একটা ইমেজ নেই, হ্যাঁ, কারণ আমাদের ফ্ল্যাট আয়রন রিলেটেড তো কোনো ইমেজ নাই। সো আমরা গুগল থেকে আপাতত ইমেজ নেওয়ার ট্রাই করি। ফ্ল্যাট আয়রন, তো ফ্ল্যাট আয়রন লিখে সার্চ করলে গুগল থেকে ইমেজ নেবেন আপনি আপাতত। বা আপনার যদি পোস্টের জন্য ইমেজ নিজস্ব ডিজাইন করা থাকে তো ভালো, নিজস্ব ইমেজও ইউজ করতে পারেন, ওটাই সবচেয়ে বেটার হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, আমরা ফ্ল্যাট আয়রন, আমরা এখান থেকে ধরতেছি যে এই ইমেজটা আমাদের জন্য নিব, বা এটা নিব, হ্যাঁ, বা এটা নেই, ওকে। ইমেজটা যখন আপনি গুগল থেকে সেভ দিবেন, ইমেজটা সেভ দিলে আমরা যদি ডেস্কটপে যাই, যে আমরা যে ডেস্কটপে ইমেজটা সেভ দিব, তো সেই ইমেজের একটা নাম দিবেন, কারণ ইমেজের নামটাই হচ্ছে আমাদের কি, এই ইমেজ আমরা এটাই তো ডাউনলোড করলাম, তাই না? এই ইমেজের একটা রিনেম করে নাম দিবেন, যে ইমেজের নামটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট আয়রন। তো যাতে ফ্ল্যাট আয়রন লিখে কেউ সার্চ করলেও আমার এই ইমেজটা খুব সহজেই খুঁজে পায়। তো এখান থেকে আমরা এই রিনেম করে, অনেক সময় নাম দেয়া থাকে না, হয়তো 0567 এরকম নাম দেয়া থাকে, আপনি একটা ইমেজের নাম দিবেন ফ্ল্যাট আয়রন, নাম দিয়ে দিলেন, এবং নাম দেওয়ার পাশাপাশি ইমেজটার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে এখান থেকে দেখেন আপনার ডিটেলস আছে, ডিটেলস থেকে এখান থেকে আপনার নাম দেওয়ার অপশন পাবেন। এই যে এখান থেকে ডেট অপারেটিং, আচ্ছা এটার কেন জানি নাম দেওয়ার অপশন পাচ্ছি না। এটা এখান থেকে যে কোনো ইমেজের নাম দেওয়া যায়। আমি একটা যদি ভিন্ন একটা ইমেজ নিয়ে দেখি, একটু প্রপার্টিস, প্রপার্টিস থেকে এখান থেকে ডিটেলস, ডিটেলসে গিয়ে আচ্ছা এখান থেকে যে টাইটেল, এই টাইটেলে ক্লিক দিলে ইমেজের নামটা দিতে পারবেন। ঠিক এই জায়গায় ইমেজের নামটা দিয়ে দিবেন, আপনার ওই নামটাও কি হবে, যে ফ্ল্যাট আয়রন। এখানেও প্রপার্টিসে থেকে টাইটেলেও নামটা দিয়ে দিবেন, এবং রিনেম করে ফাইলের নামটাও দিয়ে দিবেন। সো নাম দেওয়ার পরে আমি যখন আমার এই কন্টেন্টে ইমেজ পোস্ট করব, তো ইমেজ পোস্ট করার জন্য আপনি চাইলে দুইভাবে ইমেজটাকে পোস্ট করতে পারেন, যে আপনি আপনার ওয়েবসাইটের ইমেজ কোথায় রাখবেন, সে যদি যেখানেই রাখতে চান না কেন, ওখানে গিয়ে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক দিলে আপনার ইমেজটা আপলোড হবে। এতে করে হয় কি, যে আপনার ইমেজ যেমন থাকবে, এক একটা ইমেজ এক এক ধরনের সাইজে আসতে পারে, অর্থাৎ ইমেজের রেজুলেশন এবং সাইজ যেভাবে থাকবে ঠিক সেভাবে আসবে। আর আপনি যদি এইভাবে ইমেজটা আপলোড না করে এই যে নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে ফিচার্ড ইমেজ অ্যাড করেন, ফিচার্ড ইমেজ অ্যাড করলে আপনার যত রেজুলেশনই হোক আর যে সাইজই হোক না কেন, অর্থাৎ এখান থেকে আমাদের সেটিংসে একটা ডিফল্ট সাইজ করে দেওয়া ছিল, যে ইমেজের কেমন সাইজ আমাদের হবে, যে মিডিয়াতে ছিল ঠিক সেই মাপে অটোমেটিকলি ছবিগুলো পোস্ট হবে, এক একটা ছোট কোনোটা বড় এরকম হবে না। এই জন্য এখান থেকে দেওয়াটাই ভালো। এরপরে সেট ফিচার ইমেজ, আর যদি আপনার মাল্টি ইমেজ থাকে, আসলে একই সাথে 5টা 7টা বা 10টা দিবেন, যেমন প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা ইমেজ, তখন আপনি হ্যাঁ ক্লিক দিয়ে দিয়ে সেখান থেকে মিডিয়া আপলোড করতে পারেন। তো আমরা একটা ইমেজ থাকলে ফিচার ইমেজটাই দিব। এখান থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে এই যে ফ্ল্যাট আয়রন এই ইমেজটা আমাদের ছিল, ডাবল ক্লিক করে নেন। ডাবল ক্লিক করার পরে এই যে এখান থেকে এই যে অল্ট্রা ট্যাগ, আমাদের অল্ট্রা ট্যাগ গুলো এখান থেকে ইমেজের জন্য বসায় দিতে হয়। যেমন এটার টাইটেল নিচে, টাইটেলের সাথে আমাদের ক্যাপশন নিবে, ডেসক্রিপশন, এগুলো আপনি দিয়ে দিবেন, এগুলো হচ্ছে ওয়েল অপটিমাইজ পোস্ট। আদারওয়াইজ আপনার আমি যদি জাস্ট এখান থেকে সেট ফিচার ইমেজটা ক্লিক দেই, তাহলে এইটার কিন্তু অল্ট্রা ট্যাগটা মিসিং দেখাবে। এই জন্য আপনাকে টাইটেলটা ধরে নিতে, মানে এটা হচ্ছে ইমেজের নাম, তো এই ইমেজের নাম অনুযায়ী আমাদেরকে টাইটেলটা ধরে নিছে। তো আমরা এখান থেকে অল্ট্রা ট্যাগটা দিতে পারি কি, যে ফ্ল্যাট আয়রন 2021। অনেকেই কিন্তু গুগলে লিখে সার্চ করতে পারে যে ফ্ল্যাট আয়রন 2021, মানে 2021-এর ফ্ল্যাট আয়রন কোনটা ভালো। অথবা আমরা এখান থেকে এটা অল্টারনেটিভ কোনো নাম, যে টপ টপ ফ্ল্যাট আয়রন, মানে ভালো ফ্ল্যাট আয়রন যেটা সেটা। এরপরে ক্যাপশনও আমরা এভাবে দিতে পারি যে
ফ্ল্যাট আয়রন 2021। হ্যাঁ, ডেসক্রিপশন আপনি দিতে পারেন যে ফ্ল্যাট আয়রন অনলাইন প্রাইস দিলাম। এভাবে দেওয়ার পরে আপনি সেট ফিচার্ড ইমেজ অ্যাড করে দিলে দেখবেন এখান থেকে আপনার অল্ট্রা ট্যাগটাও চলে আসছে। এই যে আমাদের এখান থেকে এই যে অল্ট্রা ট্যাগ এখনো ফুললি আসে নাই, চলে আসবে, একটু টাইম নেয় অনেক সময়। হ্যাঁ, একটা আমাদের ইমেজের অল্ট্রা ট্যাগটাও চলে আসবে। তো আর এই ইমেজটা যে দেখেন গুগলে কিভাবে প্রিভিউ হবে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার পোস্টের সাথে এখান থেকে এই ইমেজটা সহ আপনাদেরকে চলে আসবে। সো আমাদেরকে মেইনলি আনার দরকার হচ্ছে এখানে গ্রিন সিগন্যালটা আপনাকে নিয়ে আসতে হবে এনি হাউ। সেটাই প্রবলেমগুলো খুঁজে খুঁজে বের করতে হবে কোন কোন জায়গায় কোন কোন প্রবলেমটা, এইগুলো ধরে ধরে আপনাকে এগুলো ঠিক করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো কখনো ঠিক হবে না। যেমন এসইও টাইটেল উইথ, এটা দিস এসইও টাইটেল টু শর্ট, আমরা যে এখানে শর্ট কথা বলতেছে, আমরা যে টাইটেলটা দিছিলাম অনলি যে বেস্ট প্রফেশনাল ফ্ল্যাট আয়রন রিভিউ, এখানে দেখা যাচ্ছে টাইটেলটা ছোট হয়েছে, আর একটু বড় হইলে এটা গ্রিন আরো ভালো হয়ে যাবে। তো এটা আমাদেরকে আরো বড় করতে হবে, এখানে শর্ট হয়ে গেছে, এটা কিন্তু বলেই দিচ্ছে এখানে যা বলবে এ, সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। স্যার এখানে আপনার ইয়েটা পোস্ট এসইও গুড হয়ে গেছে তো? হ্যাঁ, গুড হয়ে গেছে, আরো প্রবলেম বলতেছি যে যেগুলো প্রবলেম আছে সেগুলো যদি সলভ করে দেয় একেবারে 100-এ 100, তো এখান থেকে জাস্ট পাবলিশ দিলে আপনার পোস্টটা পাবলিশড হয়ে যাবে। আর এখান থেকে এইভাবে গ্রিন সিগন্যালটাই আমাদেরকে নিয়ে আসতে হবে প্রতিটা পোস্টের জন্য, ঠিক আছে? আর এসইও তে মূল স্যার কাজই হচ্ছে পোস্ট গুলোকে আমাদের এই গ্রিন কালারটা নিয়ে আসা। স্যার এই H1 ট্যাগ H2 ট্যাগ এগুলা হ্যাঁ, কেউ ইউজ করে H1 না। ট্যাগ H2 যেটা হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো একটা হেডিং দিয়ে দেই মেইন, ধরেন এখান থেকে আমাদের বেস্ট ফ্ল্যাট আয়রন রিভিউ, এই কন্টেন্টটা আমরা অবশ্য কোনো হেডিংটা ইউজ করি নাই। এখান থেকে আমরা এইটাকে নিয়ে নিব যে H1 ট্যাগ, প্রথমটা হবে আমাদের H1 ট্যাগ। এই যে এখান থেকে এই যে হেডিং আছে আপনার, হেডিংটা হচ্ছে H1। আর এর পরের যে হেডিং গুলো আছে যে যেমন এইগুলো সাব হেডিং, এইগুলো H2 ইউজ করবেন। এই যে এখান থেকে সাব হেডিং আছে এই যে H2, H3, H4, H5, একটাই থাকবে, একটা পোস্টে একটাই H1 ট্যাগ থাকে হেডিং, বাকিগুলোকে H2 ইউজ করতে পারেন অথবা H3 ইউজ করতে পারেন। এভাবে পোস্ট গুলো দিয়ে পাবলিশ করে দিতে হবে, তাহলে আপনি আপনার পোস্ট থেকে এই যে এখান থেকে অল পোস্টে যাবেন, অল পোস্টে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে পোস্ট গুলোকে গ্রিন সিগন্যাল আসতেছে, আদারওয়াইজ কিন্তু কখনোই আপনার প্রপার অন পেজ হবে না। আপনাকে পোস্ট গুলো এভাবে ঠিক করে দিতে হবে, এই জন্যই স্যার ক্লায়েন্টের এটা অনেক দুইবার সময় হয়ে গেছে থাকে। না স্যার? একবার উপরে একবার নিচে স্যার, দুইবার হয়ে গেছে না H1 ট্যাগটা? কোথায়? একবার উপরে একবার নিচে। একবার নিচে ওই যে একবার, এখন উপর থেকে টেনে নিচে নামাইছেন একটা, H1 ট্যাগ ইউজ করছেন। কোথায় H1 ট্যাগ ইউজ করলাম? আমি তো আচ্ছা কোনো তাহলে H1 পোস্ট ট্যাগ দেই ইউজ না। করতে, আপনি যখন না না হেডিং, এখন দেখে। আপনার এইটাই H1 ট্যাগ হিসেবে ডিফল্ট থাকবে, বাকিগুলো আপনি এখান থেকে H2 দিয়ে দিবেন, এই বডিতে আর H1 ট্যাগ দেওয়ার দরকার নেই। হ্যাঁ আচ্ছা ওইটা বলতেছি। আর এখানেই আপনার মেইন, আপনি যখন টাইটেলটা ইউজ করবেন এই টাইটেলের মাঝে অবশ্যই সেই কিওয়ার্ডটা থাকবে, যেমন আমার মেইন কিওয়ার্ডটাই ছিল যে ফ্ল্যাট আয়রন অথবা ফ্ল্যাট আয়রন রিভিউ, আপনার যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা যাতে টাইটেলে থাকে, আর বাকিগুলোকে ইউজ করবেন আপনি H2 ট্যাগ দিয়ে। এইভাবে অন পেজের পোস্টগুলো কমপ্লিট করতে হয়, বোঝা গেছে? আচ্ছা আর স্যার যে ট্যাগ গুলা ইউজ করছেন এগুলা কি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর